আচ্ছা, কাইনেটিক থিওরি অফ গ্যাস এটা হবে। প্রথম লোক গ্যাস লজ, আমরা আইডিয়াল গ্যাস ধরেই এগোবো সব আপাতত। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি? পিভি সমান সমান এনআরটি। তো দেখো এখান থেকে বিভিন্ন রকম গ্যাস ইকুয়েশন চলে আসে, চার্লস ল, বয়েলস ল, তারপরে গেলুসাক্স ল বা প্রেশার ল, যেটা এক একটা করে কনস্ট্যান্ট রাখবো, এক একটা করে চলে আসবে। তাহলে আমি যদি কনস্ট্যান্ট মাস নিই তাহলে এন ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, আর আর তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এই দুটো তো কনস্ট্যান্ট থাকছেই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু এনআর, তাই তো, সমান সমান কনস্ট্যান্ট। পিভি বাই টি সমান সমান এনআর ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর যেহেতু কনস্ট্যান্ট, তাই মোল সংখ্যা কনস্ট্যান্ট রেখে আমরা বিভিন্ন ইকুয়েশান পাতাতে পারি। কীরকম দেখো, ধরো আমার কাছে একটা গ্যাস আছে P1, V1 আর T1 এই রকম স্টেটে। এইটাকে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করলাম, প্রসেস অ্যাপ্লাই করলে ওটা যে কোনো প্রসেস, আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক এই সমস্ত প্রসেস হবে। আইসোথার্মাল হলে T1 চেঞ্জ হবে না, T1ই থাকবে। অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করলাম, করে ধরো এটা চলে গেল নতুন একটা স্টেটে, সেটা হচ্ছে P2, V2 আর T2, T2, V2 আর T2। তাহলে এই ক্ষেত্রে, এই দুটো স্টেটের ক্ষেত্রে তুমি যে ইকুয়েশন পাতাতে পারো সেটা হচ্ছে এই দেখো, এক্ষেত্রে মোল সংখ্যা আর এখানে মোল সংখ্যা একই, গ্যাসের মোল সংখ্যা চেঞ্জ হয়নি। তাহলে আমরা জাস্ট এইটা পাতাবো, P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এই টাইপেরই কিন্তু প্রশ্ন, ছোটোখাটো প্রশ্ন পরীক্ষাতে দেবে। আর একটা খেয়াল করো, এখানে ধরো এই একটা গ্যাস আছে, এটা হচ্ছে P1 V1 আর T0 ধরো এই টেম্পারেচারে, এবং আর একটা গ্যাস আছে আর একটা কন্টেনারে, সেটা হচ্ছে P2 V2 আর T0 একই টেম্পারেচারেতে, এবং এই দুটোকে একটা কর্ক দিয়ে আটকানো আছে, অর্থাৎ গ্যাস এদিক ওদিক এখন আপাতত যেতে পারছে না। এবারে আমি এই কর্কটাকে রিমুভ করে দিলাম, তাহলে কী হবে? আচ্ছা, এখানে কি হিটের কোনো এক্সচেঞ্জ হবে? কেন হিট এক্সচেঞ্জ হবে না? তার কারণ দুটোরই টেম্পারেচার সেম আছে, একই টেম্পারেচারে। তাহলে টেম্পারেচার সেম হলে তো গ্যাস হিট আদান প্রদান করবে না। তাহলে নতুন যে স্টেট, দেখো নতুন স্টেটের ক্ষেত্রে বলবে প্রেশারটা কী হবে, ফাইনাল প্রেশারটা আমাকে ক্যালকুলেট করতে হবে, PF সমান সমান হোয়াট, এটা কোশ্চেন। তাহলে যদি আমি এখন এটাকে ওপেন করে দিই, অর্থাৎ গ্যাস এদিক ওদিক যেতে পারে, তাহলে টেম্পারেচার কি চেঞ্জ হবে? টেম্পারেচার কি চেঞ্জ হবে? টেম্পারেচার একই থাকবে। তাহলে T0 থাকলো, কারণ হিটের এক্সচেঞ্জ হয়নি। ফাইনাল প্রেশার PF ধরলাম, বলো দেখি ফাইনাল ভলিউম কী হবে? যোগ করে দিতে হবে V1 প্লাস V2, এর ভলিউম আর এর ভলিউম যোগ হবে, কারণ গ্যাসের ভলিউম বলতে আমরা বুঝি, ধরো এই ঘরের মধ্যে কোনো গ্যাস আছে, সে গ্যাসের অণুগুলো যাই হোক না কেন, এই ঘরের পুরো ভলিউমই হচ্ছে গ্যাসের ভলিউম, এটা মনে রাখতে হবে। অর্থাৎ গ্যাস যতটা জায়গা পর্যন্ত চলাফেরা করতে পারে সেটাই গ্যাসের টোটাল ভলিউম। এই তাহলে এখানে টোটাল যে ভলিউম সেটা হবে V ফাইনাল, যেটা লিখে রাখো V1 প্লাস V2। তাহলে এইবারে আমাকে ইকুয়েশন যদি পাতাতে হয়, কি ইকুয়েশন পাতাবো এখান থেকে বলো? এই স্টেট আর ফাইনাল স্টেটের ক্ষেত্রে ইকুয়েশন কি পাতাবো? এই যে মোল নাম্বার কনস্ট্যান্ট করতে হবে। তাহলে এখানে মোল নাম্বার কি ছিল? P1 V1 বাই T0, এটাই T2 এটাই।
V1 প্লাস V2 হোল বাই টি নট। কিন্তু প্রথমে যেটা বললাম এই দুটোর যোগফলই তো এটা হবে, কারণ প্রথমে তো এরা সেপারেট সিস্টেম ছিল, এখন এক হয়ে গেছে, বুঝতে পেরেছ? তাহলে P1 V1 বাই টি নট প্লাস P2 V2 বাই টি নট, এইভাবে ভাবতে পারো। N1 প্লাস N2 সমান সমান নতুন যে মোল সেটা সমান সমান P ফাইনাল V1 প্লাস V2 হোল বাই টি নট। এই টি নট কেটে যাবে, কেটে যা আসবে তাই PF এখান থেকে ক্যালকুলেট করবো, দেখছো ভাই? ধরো গ্রাফ সম্বন্ধে একটুখানি দেখে নিই। PV সমান nRT। এবার আমরা বয়েলস লতে আছি। বয়েলস লতে কোন জিনিসটা কনস্ট্যান্ট? হ্যাঁ, T ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে PV সমান সমান কনস্ট্যান্ট হবে। PV সমান কনস্ট্যান্ট, N এমনি কনস্ট্যান্ট, N চেঞ্জ করছি না। তাহলে P আর V এর মধ্যে গ্রাফ দিতে পারে, P ভার্সেস 1/V গ্রাফ দিতে পারে। একটা জিনিস খেয়াল করো, তোমার এত সহজ মনে হচ্ছে জিনিসগুলো, কিন্তু এইসব দিয়েই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেয়, এবং তাও ভুলভাল করে ছেলেগুলো। সঠিক করে আসতে হবে, তবেই তুমি নম্বর পাবে। তাহলে V কী হবে বলো? এরকম হবে। আচ্ছা, টেম্পারেচারের যদি আলাদা আলাদা হয়, এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, T2 গ্রেটার দেন T1 এ আঁকা, জানো তোমরা এটা। আচ্ছা, P ভার্সেস 1/V কী হবে দেখো এখান থেকে। PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে 1/V হচ্ছে K ইন্টু P এর সমান হচ্ছে, বা K ইন্টু 1/V এর সমান হচ্ছে। Pটা ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, তাহলে মূল বিন্দুগামী রেখা হবে। হ্যাঁ, ও থাকো। ঠিক আছে। এ একইভাবে চার্লস লতে যদি বলে, চার্লস লতে কি কনস্ট্যান্ট? হ্যাঁ, চাপ কনস্ট্যান্ট। তাহলে V ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল T, তাহলে V সমান সমান KT। তাহলে এখান থেকে VT এর গ্রাফ দিতে পারে, V1/T এর গ্রাফ দিতে পারে, এই সমস্ত করতে পারে। তো এখান থেকে ওই তোমার V আর T এর গ্রাফ দিতে পারে, V1/T এই সমস্ত গ্রাফ দিই। V1/T কেমন গ্রাফ হবে বলো এখানে? V আর 1/T গ্রাফ কেমন হবে বলো? এই যে দেখো এখান থেকে K ইন্টু 1/1/T, তাই তো? তাহলে V আর 1/T আয়তাকার সমবৃত্ত এরকম দিতে পারে, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে। চার্লস ল থেকে, প্রেশার ল থেকে P আর 1/T গ্রাফ দিতে পারে, এগুলো। তাহলে এইগুলো হচ্ছে গ্রাফ। এবার যদি আরও ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, দেখবা যেটা হবে। জানো তো কম বেশি গ্রাফ কী করে করতে হয়। আদার ফর্মস অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন দেখো, অনেক সময় আমাকে এই PV সমান nRT এই ইকুয়েশনের পরিবর্তে অন্য রূপের ব্যবহার করতে হয়। তো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন তোমাকে সব দেবে। দেখো PV সমান nRT, তো জাস্ট Nকে এইভাবে ভেঙে দাও। N মানে কী ছিল বলো? মোল নাম্বার। তা মোল নাম্বারকে আমি লিখতে পারি টোটাল মাস বাই মলিকিউলার মাস, এই তো, ইন্টু RT। তাহলে এই একটা ফর্ম হলো। আর কি কি ফর্ম? বক্স করতে করতে থাকো এক এক করে। আর কি কি ফর্ম দেখো, PV সমান সমান স্মল এমকে আমি কি লিখতে পারি? স্মল এম মানে হচ্ছে টোটাল মাস অফ দ্য গ্যাস। তাহলে এক একটা মলিকিউলের মাস যদি আমি x ধরে নিই, আর নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট যদি ক্যাপিটাল N হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি x ইন্টু ক্যাপিটাল N। না, নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট, ক্যাপিটাল এমকে কী লিখবো? ক্যাপিটাল এম মানে হচ্ছে ওখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস আছে, ক্যাপিটাল তার মাস।
1 মোলের মাস, ক্যাপিটাল এম মানে 1 মোলের মাস, তার মানে ওখানে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল আছে তার মাস, তাই তো? তাহলে এখানে হবে এক্স ইন্টু ক্যাপিটাল এন এ ইন্টু আরটি, লেখা যায় তো? তাহলে এক্স এক্স কেটে গিয়ে আমার দেখো থাকছে এন বাই এন এ ইন্টু আরটি। তাহলে আর একটা ইকুয়েশন এটা, তাহলে পিভি সমান সমান এন বাই এন এ ইন্টু আরটি। এবার খেয়াল করো, আর বাই এন এ মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, ক্যাপিটাল এন আর বাই এন এ कैपिटल टी और पी वी समान समान एन के टी, के समान समान लिखो बोल्ट्जमैन कांस्टेंट, आर बाई एन। कैपिटल एन হচ্ছে নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন্টু কে ইন্টু টি, এগুলো কাজে লাগবে এর পরেও বারবার ইকুইপার্টিশন থিওরেম করবো এনার্জি, তখনও লাগবে এগুলো কাজে। মানটা ওই আর বাই এনে তো মুখস্থ রাখার দরকার নেই। 1.38 10⁻⁻24 হয় মনে হয়, 23 না 24, না 24ই হয়। ওই যাই হোক হবে, দেখো করে ওটা হচ্ছে 7 হয় আর এটা 23 হয়। টোয়েন্টি হবে না, আরও কম হবে মনে হচ্ছে, 7 আর এদিকে 23। যাই হোক এটা মানটা ওই আর বাই এনে করে যা হবে বাদ দাও। দেখো এদিকে খেয়াল করো, এবারে এখান থেকে আরেকটা ইকুয়েশন পাওয়া যায়। দেখো এইটা থেকে এই স্মল এমটা কি গ্যাসের টোটাল মাস, তাই তো? তাহলে আমি এভাবে লিখতে পারি, দেখো পি ইন্টু ভি বাই স্মল এম সমান 1 বাই ক্যাপিটাল এম ইন্টু আরটি। তাহলে ভি বাই স্মল এম মানে কি বলো? 1 বাই রো। তাহলে এখান থেকে লেগে যায় পি বাই রো সমান 1 বাই এম আরটি। তাহলে পি সমান সমান রো বাই এম ইন্টু আরটি। তাহলে এখান থেকে কিন্তু আমি পাচ্ছি পি ইজ প্রপোর্শনাল টু রো। হ্যাঁ, এইসব দিয়েও কিন্তু তোমার গ্রাফ ট্রাফ দিতে পারে, পি আর রো এর মধ্যে গ্রাফ আঁকো, খুব সোজা। যদিও পি বাড়ালে তো কাছাকাছি আছে মলিকুল, রো বাড়বে। তাহলে এইগুলো বিভিন্ন ফর্ম, এগুলো দিয়ে অঙ্ক যখন দেবে তখন করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন খেয়াল করো, বলছে ভলিউম, প্রেশার অ্যান্ড টেম্পারেচার অফ অ্যান আইডিয়াল গ্যাস আর ভি, পি আর টি respectively. If mass of its molecule is small m, mass ছোট হাতের m, then its density, density বের করতে হবে, density সমান what? আর বোল্টজম্যান কনস্ট্যান্ট কে বলেছে? অপশান আছে এম কে টি, পি বাই কে টি, পি বাই কে টি ভি আর পিএম বাই কেটি, চারটে অপশান। এই ভলিউম, প্রেশার, টেম্পারেচার বলেছে গ্যাস মলিকিউলের মাস এম, ঘনত্ব বের করতে হবে বোল্টজম্যান কনস্ট্যান্ট কে। চারটে অপশানের মধ্যে কোনটা হবে? তাহলে তাহলে একটু আগেই তো পেয়েছিলাম পিভি সমান সমান, বলো কি? স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আরটি, আর এইটাকে লিখেছিলাম এন বাই এন এ আরটি। তাহলে ক্যাপিটাল এন ইন্টু কেটি, এই তো পেয়েছিলাম। এবার দেখো ক্যাপিটাল এনটা টোটাল নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট, এটাকে আমি কী করে লিখতে পারি? লেখা যেতে পারে এভাবে, এই ভলিউমকে আমি লিখে দিচ্ছি টোটাল মাস, টোটাল মাসটাকে ধরো ডব্লিউ ধরলাম, বাই রো। আর টোটাল মাসকে আমি লিখতে পারি এক একটার মাস ইন্টু এন।
তাহলে জাস্ট এটাকে পুট করে দাও, ক্যাপিটাল পি ইন্টু এম ক্যাপিটাল এন সমান সমান এন কে টি। তাহলে দেখো এখান থেকে চলে আসছে রো সমান সমান, রো কোথায় গেল, এখানে রো ছিল, তাহলে রো সমান সমান পি এম বাই কে টি। ঠিক আছে, তাহলে দেখো এই যেটা একটু আগে করালাম ওটাই কাজে লাগছে কিন্তু এখানে। দুই লাইনে বেরিয়ে যাচ্ছে রো ইকুয়াল টু পিএম বাই আরটি দিয়ে, তোমার এত ভাবতে হবে না। পি ইকুয়াল টু কোনটা দিয়ে হচ্ছে, রো ইকুয়াল টু পিএম, মুখস্থ রাখার দরকার নেই, এটাই দিয়েই করবে। দেখো পরের কোশ্চেন দেখো, টু ভেসেলস সেপারেটলি কন্টেইন টু আইডিয়াল গ্যাসেস এ অ্যান্ড বি অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এইসব জায়গাগুলোকে মার্ক করবে, সেম টেম্পারেচার বলেছে, সেম প্রেশার, তাহলে এই যে টি আর পি এই দুটো ভেসেলেরই কনস্ট্যান্ট। ঠিক আছে, এ আর বি এর। এবার বলছে সে প্রেশার, দ্য প্রেশার অফ এ বিং টোয়াইস দ্যাট অফ বি, তাহলে প্রেশার অফ এ সেটা হচ্ছে টু প্রেশার অফ বি এর সঙ্গে সমান। এবার বলছে আন্ডার সাচ কন্ডিশনস দ্য ডেন্সিটি অফ এ ইজ ফাউন্ড টু বি 1.5 টাইমস ডেন্সিটি অফ বি। ডেন্সিটি অফ এ সমান 1.5 টাইমস ডেন্সিটি অফ বি। এবার বলছে দ্য রেশিও অফ মলিকুলার ওয়েট অফ এ অ্যান্ড বি, তাহলে রেশিও বের করতে হবে এম এ বাই এম বি, এটা ক্যালকুলেট করো। এরকমই প্রশ্ন যদি দেয় দেবে তোমাদের নিটে। ঠিক আছে, এটা তো তাহলে করবে। আর একটা প্রশ্ন দেখো বারে হবে, এই যে পিভি সমান সমান এনআরটি এম বাই এম করলাম, আর এই ক্যাপিটাল এম বের করে জাস্ট দুটো অনুপাত করলেই বেরিয়ে যাবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, বলছে দ্য প্রেশার অ্যান্ড টেম্পারেচার অফ টু ডিফারেন্ট গ্যাসেস ইজ পি অ্যান্ড টি হ্যাভিং দি ভলিউম ভি ফর ইচ, মানে পিভিটি সব সেমই একদম। দে আর মিক্সড কিপিং দ্য সেম ভলিউম অ্যান্ড টেম্পারেচার, প্রেশার অফ দ্য মিক্সচার উইল বি, মানে মিক্সচারের ভলিউমও ভি। তাই বলেছে, সেম ভলিউম টেম্পারেচার, হ্যাঁ তাই বলে দিয়েছি, মিক্সচারেরও ভলিউম ভি। আর একবার বলবো প্রশ্ন, ওই তো প্রেশার টেম্পারেচার পি আর টি দুটো গ্যাসের, আর ভলিউম ভি ফর ইচ, দে আর মিক্সড কিপিং দ্য সেম ভলিউম অ্যান্ড টেম্পারেচার, দ্য প্রেশার অফ দ্য মিক্সচার। পস্টিউলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, তার মানে স্বীকার্য, এগুলো তো ছোটোবেলা থেকে জানো, সেই ক্লাস 10 থেকে পড়ে আসছো, কিন্তু প্রশ্ন ওখান থেকেও দিতে পারে। তো এক এক করে খুব শর্টকাটে আমরা একটু জানবো। দেখো যে কোনো গ্যাসই হচ্ছে মিক্সচার অফ মলিকিউলস, এটা মনে রাখতে হবে, এবং এক এক গ্যাসের মলিকিউল এক এক রকম, ভিন্ন ভিন্ন গ্যাসের মলিকিউলগুলো ভিন্ন ভিন্ন রকম। তাহলে একটু শর্টকাটে লেখো, নাকি এটা পারবা বই থেকে পড়তে পারবা, কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে, পরপর বলে যাই নাকি, লিখতে গেলে অনেকটাই সময় লাগবে। 2 নম্বর ধরো, গ্যাসের মলিকিউলগুলো হচ্ছে ইলাস্টিক স্ফিয়ার, হ্যাঁ, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো কলিশন হয় সেটা সবসময় ইলাস্টিক কলিশন আমরা ধরবো। এই থার্ড হচ্ছে কোনো গ্যাসের যে মলিকিউলগুলো সেগুলো আমরা পয়েন্ট মাস হিসাবে নেব, তার মানে তাদের যে সামগ্রিক আয়তন সেটা কন্টেনারের আয়তন থেকে প্রায় নগণ্য, কিন্তু আয়তন আছে, কারণ আয়তন না থাকলে এরপরে আমরা যখন কলিশন করব, মিন ফ্রি পাথ করব, সেখানে তাদের ব্যাস ধরা হয়। তো কিছু বিন্দু ধরলেও, বিন্দু ভর ধরলেও, পয়েন্ট মাস ধরলেও তার ব্যাসার্ধ আমরা কনসিডার করব। এই জিনিসটা বিন্দু মাস ধরার কারণ, তার কারণ তাদের যে সামগ্রিক ভলিউম সেইটা কন্টেনারের ভলিউম থেকে কম, অনেকটা কম, নগণ্য। এটা 3 নম্বর হলো। 4 নম্বর, গ্যাসের মলিকিউলগুলো সবসময় র্যান্ডাম মোশন করছে, যে কোনো দিকে, অল পসিবল ডিরেকশনে র্যান্ডাম মোশন করছে, উইথ অল পসিবল ভেলোসিটিস স্টার্টিং ফ্রম জিরো থেকে যে কোনো ভেলোসিটি নিয়ে যে কোনো দিকে মুভ করছে, এদিক ওদিক। 4 নম্বর। 5 নম্বর, এবং মুভ করার সময় তারা কি করছে, নিজেদের মধ্যে এবং ওয়ালের সঙ্গে কলিশন করছে, এবং এই কলিশনের জন্যে গ্যাসের প্রেশার ক্রিয়েশন হয়, একটু বাদে সেটা আসছি।
6 নম্বর, এই যে কলিশন তারা করছে, এই কলিশন করার ক্ষেত্রে আমরা একটা জিনিসকে কনস্ট্যান্ট ধরবো, যে একক আয়তনে নাম্বার অফ মলিকিউলস, যদিও তারা বারবার কোলাইড করছে, এদিক ওদিক যাচ্ছে, কিন্তু একক ভলিউমে যে নাম্বার অফ মলিকিউলস সেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ধরো এখান থেকে একটা ভলিউম কোলাইড করে ওদিকে চলে গেল, সঙ্গে সঙ্গে ধরবো আর একটা মলিকিউল যেন ওর মধ্যে ওই একক আয়তনের মধ্যে এন্টার করলো, তার মানে একক আয়তনে নাম্বার অফ মলিকিউলস কনস্ট্যান্ট। এটাকে এন দিয়ে আমরা প্রকাশ করব, এটাকে বলে নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি অফ গ্যাস মলিকিউল ইজ কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবে। আচ্ছা, পরপর দুটো কলিশনের মধ্যে, পরপর দুখানা কলিশনের মধ্যে গ্যাস মলিকিউলগুলো যে পথ যাবে সেই পথটাকে বলা হয় ফ্রি পাথ। ফ্রি পাথ। এবং এই ফ্রি পাথটা সবসময় ইউনিফর্ম ভেলোসিটিতে কভার্ড হয়, এটা মনে রাখবা, ইউনিফর্ম ভেলোসিটিতে কভার্ড হবে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে কভার্ড হবে, কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে কভার্ড হবে এটা। তার কারণ কি, আর একটা স্বীকার্য বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গ্যাস মলিকিউলদের শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। এটাকে এর মধ্যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে নেবে, বা এখানেই তুমি লেখো না, অসুবিধা নেই। এই 8 নম্বর, গ্যাস মলিকিউলদের শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি নেই। এর কারণ কি? এর কারণ গ্যাস মলিকিউলগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, এরা একে অপরকে কোনো আকর্ষণ বল করে না। তাহলে নো অ্যাট্রাকশান এর মধ্যে লিখে রাখবে, নো অ্যাট্রাকশান। এর কারণ কিন্তু অ্যাট্রাকশান থাকলে পোটেনশিয়াল এনার্জি থাকবে, নো অ্যাট্রাকশান, নো গ্রাভিটেশনাল ফোর্স, ওদের উপরে কোনো গ্রাভিটির কোনো এফেক্ট নেই, এটাও মনে রাখবে। নো গ্রাভিটেশনাল ফোর্স, নো অ্যাট্রাকশান, এইগুলো গ্যাস মলিকিউলদের উপরে হবে। আচ্ছা, এবারে ওই মিন ফ্রি পাথটাতে আসি। দেখো, ফ্রি পাথটা ইউনিফর্ম ভেলোসিটিতে কভার্ড হলো, কারণ একটা কলিশনের পরে আর একটা কলিশনের মধ্যে ওর উপর কেউ বিকর্ষণ ব্যাপার না, আকর্ষণ দিচ্ছে না। আচ্ছা, এর কারণ বোঝা গেল ইউনিফর্ম। এই যে পরপর দুটো কলিশনের মধ্যে যে পথটাও যায়, সেই পথটা ইউনিফর্ম ভেলোসিটিতে হলো, এবং সেই পথটার অতিক্রম করতে যে সময় লাগে সেটাকে আমরা কি সময় বলি? রিল্যাক্সেশন টাইম বলি, তাই না? ওই যেমন ওহমের সূত্রের ওখানে ছিল ওই একই জিনিস, হ্যাঁ, সেম জিনিস, রিল্যাক্সেশন টাইম। তাহলে এই যে টাইম মিন ফ্রি পাথ যা ইউনিফর্ম ভেলোসিটিতে যে টাইম লাগে সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। যেখানে এরকম র্যান্ডাম কলিশন হচ্ছে সেখানে এই রিল্যাক্সেশন টাইম সব আসবে। আচ্ছা, দুটো গ্যাস মলিকিউল যখন কোলাইড করছে তাদের মধ্যে একটা কলিশন টাইম থাকে, মনে রাখতে হবে। এই রিল্যাক্সেশন টাইমকে যদি আমি টি আর বলি আর কলিশন টাইমকে যদি আমি টি সি বলি, তাহলে টি সি ইজ ভেরি ভেরি লেস দ্যান টি আর। কলিশন টাইমটা অত্যন্ত কম রিল্যাক্সেশন টাইম থেকে। এইগুলো হচ্ছে ব্যাপার। এখানে আর কিছু আমাদের পস্টিউলেটস নেই। তাহলে মিন ফ্রি পাথ হচ্ছে average of all free paths. ল্যামডার রাশিমালা খেয়াল করো, আমাদের ইয়ে দরকার নেই, তোমার ডেরিভেশন দরকার নেই। ল্যামডা সমান √2 পাই সিগমা স্কোয়ার ইন্টু এন, এইটা হচ্ছে ল্যামডার রাশিমালা। সিগমা লেখো, সিগমা সমান সমান ডায়ামিটার অফ গ্যাস মলিকিউল। ডায়ামিটার খেয়াল রাখবা, ডায়ামিটার যত বেশি হবে তত মিন ফ্রি পাথ ছোট ছোট হবে। তার কারণ যত বেশি ডায়ামিটার তত কলিশন তাড়াতাড়ি হবে, কম দূরত্ব যাবে, তাহলে মিন ফ্রি পাথ ছোট হবে। ঠিক আছে, আর এন হচ্ছে নাম্বার ডেন্সিটি, সেটা তো আগেই বলেছি, লিখে নাও। পাঠিয়েছিলে? আচ্ছা দেখো, এবার এখান থেকে গ্রাফ দিতে পারে। দেখো
এই যে ল্যামডার সাথে এনের গ্রাফ দিল, তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/n, তাহলে এরকম গ্রাফ পাবে। ল্যামডার সাথে সিগমা স্কোয়ারের গ্রাফ দিতে পারে বা সিগমার গ্রাফও দিতে পারে। তাহলে এনের সাথে ঠিক যেভাবে তোমার নাম্বার ডেনসিটি একক আয়তনে অনুসংখ্যা, যদি এনের সাথে আমার এই আয়তকার সমপরাবৃত্ত হয়, এখানে আরও স্টিপলি নামবে এর থেকে, ঠিক আছে? মানে সেই পোটেনশিয়াল আর ফিল্ডের মতো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল আর ফিল্ড, পোটেনশিয়ালটা এরকম হবে আর এর সাথে, আর ফিল্ডটা আরও স্টিপলি নামবে। এটা দ্বিগুণ বাড়লে এটা দ্বিগুণ কমবে, এটা দ্বিগুণ বাড়লে এটা 4 গুণ কমবে, এই বোঝা যাচ্ছে? আর যদি সিগমা স্কোয়ারের সাথে হয় তাহলে এরকমই হবে, কারণ সিগমা স্কোয়ারের সাথে তো ইনভার্সলি প্রপোর্শনাল। এবার দেখো এই রিলেশনটা চেঞ্জ করা যায় কী করে, এবং সেই সমস্ত দিয়ে প্রশ্ন পরীক্ষাতে দিতে পারে। দেখো ল্যামডার সমান সমান 1/√2π সিগমা স্কোয়ার যেমন আছে থাক, ওটা ব্যাস। এনকে আমি কী লিখতে পারি? এন হচ্ছে নাম্বার ডেনসিটি পার ভলিউম। দেখো পার ভলিউমের মাস কি? রো না হয়েছে? এগুলো আগেরগুলো লেখা হয়েছে, তাহলে সময় দাও। তাহলে পার ভলিউমের মাস কি? রো। তাহলে আমি এটা লিখতে পারি, পার ভলিউমে আমার এনখানা মলিকিউল আছে, তো ধরেছি তো পার ভলিউম মলিকিউল এন, তাহলে প্রত্যেকটার মাস এক্স ধরে নিই, এক্স ধরে নিই, কারণ ছোটো হাতের টোটাল মাস বোঝাচ্ছিলাম তো আগে, তাহলে এক্স ধরে নিলাম। এক্স হচ্ছে প্রতিটা মলিকিউলের মাস, এনখানা মলিকিউল আছে, তাহলে একক আয়তনের মাস কত এটা, আর একক আয়তনের মাসই তো ডেনসিটি। তাহলে এখান থেকে আমি এনকে লিখতে পারি কি? রো বাই এক্স। তাহলে এটা পাশে লিখে রো সমান এক্স এন, এক্স সমান সমান লেখো মাস অফ ইচ মলিকিউল। হ্যাঁ এটা হলো, তাহলে এক্স ইকুয়াল টু রো বাই এন, তাহলে বসিয়ে দাও, এন ইকুয়াল টু রো বাই এক্স বসাও, তাহলে রো নিচে আসলো, এক্স উপরে গেল। তাহলে দেখো রোর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এক্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমাকে এরকম বললো অক্সিজেন গ্যাসের মিন ফ্রি পাথ তোমার নাইট্রোজেনের মিন ফ্রি পাথ থেকে বেশি হবে না কম হবে, বা 4টে গ্যাস দিল, দিয়ে বললো এদের মিন ফ্রি পাথের অর্ডারটা ঠিক করো, 4টে অপশান দেবে। তাহলে কি? এক্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে যার মলিকিউলার মাস বেশি তার বেশি হবে। মলিকিউলার বলছি, মলিকিউলের মাস বেশি, মলিকিউলার না, মলিকিউলের মাস বেশি। হ্যাঁ ইউতে হ্যাঁ, সেই ইউতে গ্রামে করতে পারি আমি, হ্যাঁ, কিন্তু মলিকিউলার মাসের কথা বলছি, এক একটা মলিকিউলার মাস। তাহলে এখান থেকে দেখো ল্যামডা আর এক্সের সাথে যদি গ্রাফ দেয় এই, আর ল্যামডা আর রো এর সাথে গ্রাফ তো বুঝতেই পারছো, এরকম একটা প্রশ্ন ছিল আগের দিন ওদের। আচ্ছা এইবারে আর একটা চেঞ্জ এখানে করা যায় কি? এই রোটাকে আমি কি লিখতে পারি বলো? পিভি সমান সমান, এইটা একটু আগে লিখেছিলাম, স্মল এম বাই ক্যাপিটাল এম আরটি, বা পি এম বাই ভি, তাহলে পি সমান রো বাই ক্যাপিটাল এম আরটি। তাহলে রোকে লিখতে পারি কি? দেখো পি বাই টি, পি এম বাই আরটি, তাই লিখতে পারি। একটু আগে লিখছিলে রো সমান সমান পি এম বাই আরটি, তাহলে বসিয়ে দাও। তাহলে এইগুলোকে বক্স করবে, হ্যাঁ এগুলো সব গুরুত্বপূর্ণ রিলেশন। সমান 1/√2π এক্স সিগমা স্কোয়ার পি এম বাই আরটি, আরটি উপরে চলে গেল, পি এম বাই আরটি। দেখো তাহলে পি আর টির সাথে এইভাবে প্রপোর্শনাল থাকবে। এখান থেকে আর কে আবার কাটাও যায়, তাই না বলো? থাকবে আর কে কাটতে। তাহলে এখান থেকে দুটো গ্রাফ করে নাও, তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/p লিখে দুটো গ্রাফ করে নাও। টি এর সাথে এরকম হবে, পি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। গ্যাসের ভলিউম কনস্ট্যান্ট, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বলেছি। তাহলে আমরা প্রেশার ল অ্যাপ্লাই করো, পি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, তাহলে পি বাই টি এ অনুপাতটা কনস্ট্যান্ট হবে না? অনুপাতটা কনস্ট্যান্ট হবে, তাহলে এখানে সেইটাই তো এসেছে। তাহলে গ্যাসের ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশার আর টেম্পারেচারের কোনো ডিপেন্ডেন্স থাকবে না, কারণ অনুপাত আছে, টেম্পারেচার বাড়লে প্রেশার বেড়ে যাবে। এই কথাটা একটুখানি লিখে নাও তো।
নেক্সট হচ্ছে প্রেশার অফ গ্যাস। দেখো আমাদের ডেরিভেশনের কোনো দরকার নেই, প্রথমে প্রেশারের জেনারেশনটা কী করে হয় একটুখানি দেখব। কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রেশারের জেনারেশন। দেখো গ্যাস মলিকিউলগুলো অনবরত নিজেদের মধ্যে কলিশন করছে, আবার গ্যাসের যে কন্টেনারে রাখা সেই ওয়ালের সাথে কোলাইড করছে। তাহলে এই কোলাইড করার ফলে কি হয়, একটা গ্যাস মলিকিউল ওয়ালে গিয়ে কলিশন করে ফেরত এলো। তাহলে যেহেতু ইলাস্টিক কলিশন, তাহলে ভি বেগে যদি গিয়ে কোলাইড করে ভি বেগেই ফেরত আসবে, মানে বেগের মান নিয়ে। তাহলে তাতে তার মোমেন্টামের চেঞ্জ আছে, ডিরেকশান চেঞ্জ হচ্ছে, তো মোমেন্টামের চেঞ্জ কী হবে, অন্তিম মোমেন্টাম মাইনাস প্রাথমিক যোগ হয়ে যাবে, যেহেতু উল্টো দিকে আসছে, ধরো উল্টো দিকে গিয়ে বসে। তাহলে এই মোমেন্টামের চেঞ্জের জন্য সময় যা লাগছে সেটা বের করবো, হ্যাঁ কি না? তাহলে সেই সময় দিয়ে যদি ভাগ করি তাহলে মোমেন্টামের চেঞ্জ বাই সময়, ডিপি বাই ডিটি, এটা ফোর্স হবে। কার ওপর ফোর্স? গ্যাস মলিকিউলের ওপর ফোর্স। এবং এই যে এই ফোর্সটা গ্যাস মলিকিউলের উপর কে দিচ্ছে? ওয়াল দিচ্ছে, তাহলে ও ওয়ালের ওপরে একটা ফোর্স দেবে। তাহলে এইভাবে আমরা ফোর্সটা বের করতে পারি ওয়ালের ওপরে। সেই ফোর্সকে আমরা যদি ভাগ করে দিই যেখানে কলিশনটা হয়েছে সেই এরিয়াটুকু দিয়ে, তাহলে আমরা প্রেশারটা পেয়ে যাব, তাই না বলো? তাহলে জেনারেশনটা এইভাবে হয়। তাহলে জেনারেশন ডিউ টু কলিশন, লিখে রাখো ছোট্ট করে, মোমেন্টাম অফ দি গ্যাস মলিকিউল চেঞ্জেস ডেরিভেশনটা কি দেখাবো? অনেক বড়, কিন্তু একটুখানি দেখে নাও কোথা থেকে ডেরিভেশনটা হয়। আমি শর্টকাটে বলে দিচ্ছি, কারণ ছবি দিয়েও প্রশ্ন কিন্তু দিতে পারে, দেওয়ার চান্স কম খুবই, কিন্তু ছবি টবি দিয়ে দিতেও পারে প্রশ্ন। ক্লাস 11 আবার ইম্পর্টেন্ট এটা। এই ধরো আমার কাছে একটা স্থিতিস্থাপক ঘনক আছে, আঁকার দরকার নেই, বা আঁকতে পারো, দেখো আঁকলে আঁকো। এই এবার কোনো একটা এখানে n নাম্বার অফ গ্যাস মলিকিউল আছে, ক্যাপিটাল N নাম্বার। তো ক্যাপিটাল N খানা গ্যাস মলিকিউলের মধ্যে কোনো একটা গ্যাস মলিকিউল আমি নিলাম, এবং তার যে স্পিড বা ভেলোসিটি সেটা আমি কোনো একটা দিকে ধরে নিলাম, সেটাকে আমি ধরলাম c0 ভেক্টর, এবং x, y এবং z অক্ষ বরাবর তার ভেলোসিটির কম্পোনেন্টগুলোকে ধরলাম u, v আর w। তাহলে আমি লিখতে পারি u i ক্যাপ প্লাস v j ক্যাপ প্লাস w k ক্যাপ। ঠিক আছে, তোমাকে এইগুলো একটুখানি জানতে হবে যে c অ্যাভারেজ মানে c অ্যাভারেজ মানে হচ্ছে, আমি c বার দিয়ে বললাম সমান সমান n খানা মলিকিউল থাকলে c1 প্লাস c2 প্লাস cn হোল বাই n, তাই তো? এবার যদি বলি এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, হ্যাঁ, এবার বললাম c স্কোয়ার তার বার, এটা মানে কি বলো, c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার ডট ডট প্লাস cn স্কোয়ার বাই n, আর crms এইটাকে রুট করতে হবে, স্কোয়ারের মিন করে তার রুট, তাহলে c স্কোয়ার রুট মিন তার রুট, তাহলে এইগুলো একটু জানতে হবে, প্লাস cn তার স্কোয়ার হোল বাই n। তাহলে এইগুলো আমার হচ্ছে জানতে হবে একটু, এটা অ্যাপ্লাই হবে এরপরে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখান থেকে crms তার স্কোয়ার, এইটা কিন্তু আমার c স্কোয়ার তার বার, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো, এটা লাগবে। হ্যাঁ, এইবার ধরো এই যে গ্যাস মলিকিউলটা আছে, n খানা গ্যাস মলিকিউলের মধ্যে কোনো একটা মলিকিউলের এই বেগ আমার, তাহলে তার শুধুমাত্র x অক্ষ বরাবর গতিটাকে আমি যদি বিবেচনা করি, ধরা যাক ওই গ্যাস মলিকিউলটা এই যে ওই পাশের যে ওয়ালটা, ওই YZ প্লেনে যেটা আছে এইটা, এই প্লেন থেকে যাত্রা শুরু করলো, করে সামনের দিকে আসছে, ঠিক আছে, এবং এই ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে সামনের দিকে এসে এখানটায় কোলাইড করবে, করে আবার ওই দিকে ব্যাক করবে, তাই তো? তাহলে এতে মোমেন্টামের চেঞ্জ কত, এই দিকে বেগ কত, ইউ m হচ্ছে এক একটা গ্যাস মলিকিউলের মাস, একটু শর্টকাটে দেখে নাও। তাহলে 2mu হচ্ছে আমার
অ্যাকচুয়ালি -2mu, তার কারণ কি, অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে অন্তিমটা তো মাইনাস এক্স অক্ষের দিকে, তাহলে -mu মাইনাস অফ +mu, তাহলে -2mu হচ্ছে মোমেন্টামের চেঞ্জ। এবং তাহলে ফোর্স কী হবে, ফোর্স ইকুয়াল টু মোমেন্টামের চেঞ্জ বাই টাইম, তাহলে -2mu। এবার টাইমটা খেয়াল করো ভালো করে, ওই ওয়াল থেকে যাত্রা শুরু করেছে, করে এখানে কলিশন করে মোমেন্টামের চেঞ্জ হলো, আবার যতক্ষণ না কলিশন করছে এই পরপর দুটো কলিশনের মধ্যে এইটাই টাইম, তাহলে সেটা হবে এল আসলো এল গেল 2l বাই বেগ 2lu। তাহলে এই হচ্ছে টাইম। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি দেখো -mu²/l, এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতির জন্যে ওর উপর ফোর্স, মলিকিউলের ওপর। তাহলে মলিকিউল ওয়ালের উপরে কী ফোর্স দেবে, এটার উল্টো সাইন যুক্ত দেবে, তাহলে ফোর্স অন ওয়াল ডিউ টু মলিকিউল সেটা হচ্ছে mu²/l। তাহলে প্রেশার এক্স অ্যাক্সিসের এই গতির জন্যে px বলতে পারি, একটা অণুর জন্যে এবং এক্স অক্ষ বরাবর গতির জন্যে সেটা px, সেটা হবে mu²/l আছে, l² দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে l3। বুঝতে পারছো তো, l3 হচ্ছে l² দিয়ে ভাগ করলাম, তাহলে ছিল l, একটা l3 হয়ে গেল, তাহলে এটাই হবে mu²/ভলিউম অফ দ্য কিউব, এটা px। এটা এক্স অক্ষ বরাবর গতির জন্য। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর গতির জন্য ওই মলিকিউলটার জন্য কী হবে, py হবে, pz হবে, ইউ এর জায়গায় কী হবে, v হবে আর w হবে। এবার মলিকিউলকে একটা বক্স করতে হবে না, এই মলিকিউলকে একটা এনখানা, তাহলে আমি যদি এনখানার এক্স অক্ষ বরাবর গতি বিবেচনা করতাম তাহলে কী হতো, mu1² প্লাস হতো, সব যোগ যোগ হয়ে যেত, প্লাস u2² প্লাস u3² un², ভি এর জন্য হতো, ডব্লিউর জন্য হতো, সেইগুলোকে আমি যদি অ্যাড করি তাহলে আমার আসবে u1² প্লাস u2² প্লাস এরকম আসবে তো, u1² প্লাস v1² প্লাস w1² আসবে তো। ওরে বাবা যেই যোগ করব, তাহলে এখান থেকে এই যে c0² দেখো এখান থেকে আমি পাচ্ছি না, সরি u² প্লাস v² প্লাস w² পাচ্ছি। তাহলে এটা কি, ওই কোনো যে অণুটাকে ধরেছিলাম তার জন্য, তাহলে প্রথম অণুর জন্য এটা কী হবে, c1² সমান u1² প্লাস v1² w², তাহলে আমার তো আসবে সেটা। এবার আমি এটাই হচ্ছে py পাবো, আবার pzও পাবো, এবং আমরা জানি গ্যাস সব দিকে সমান চাপ দেয়, তাহলে গ্যাসের অ্যাকচুয়াল চাপ p = px = py = pz, তাহলে সবার নিচে 1 1 আছে, সংযোজন প্রক্রিয়া করে দেবো, তাহলে এটার সমান এই তিনটের যোগফল বাই 3। তাহলে আলটিমেটলি যেটা আসবে এক্সপ্রেশন লেখো, আমি আর ঢুকছি না ভিতরে, 1/3 এইটা আসে ক্যাপিটাল M গ্যাসের টোটাল ভর m0 লেখো বাই v ইন্টু CRMS তার স্কোয়ার, এইটাই আসে। এই যে এখান থেকে যে স্কোয়ার আসছে না, এই এক্সপ্রেশনটা খাটাবো আমি, এক্সপ্রেশনটা খাটালেই চলে আসবে, ওই যোগ করে দিলে 2-4টে লাইন পরে চলে আসবে, কিন্তু ডেরিভেশনের দরকার কিছু নেই আমাদের, ওই জন্য আর যাচ্ছি না। এবার এইটার আরও কয়েকটা ফর্ম আছে, সেই ফর্মগুলো একটু খেয়াল করো। p = 1/3 m0/v CRMS তার স্কোয়ার। m0/v মানে কি বলো, টোটাল মাস কিন্তু গ্যাসের বাই টোটাল ভলিউম, তাহলে রো, এটা বেশি ফেমাস। আর একটা পেলাম, এবার দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, সমান 1/3 m0কে লিখতে পারি এক একটা গ্যাস মলিকিউলের মাস, আমি যেটাকে x ধরছি বারবার, x ইন্টু যে মলিকিউল প্রেজেন্ট n বাই v ইন্টু CRMS তার স্কোয়ার। হলো, তাহলে 1/3 ছোটো হাতের x। আচ্ছা ক্যাপিটাল N/v মানে কি, নাম্বার ডেন্সিটি। কেন, দেখো ভি আয়তনে আছে n খানা মলিকিউল, একক আয়তনে
এন বাই ভি, কারণ এটাকেই তো ছোটো হাতের এন বলছিলাম, তাহলে 1/3 xn সি। হ্যাঁ বারবার, তাই না? কিন্তু এখানে স্মল এম তো লিখে, হ্যাঁ এখানে স্মল এম লিখেছিলাম, তাহলে তাই লেখো, এক্সকে ছোটো হাতের এমই লেখো, কারণ আগের ওইটা একটু ভেবে নিও, ঠিকঠাক করে বুঝে নিও, স্মল এমই লেখে সব জায়গায়। এই তাহলে এইটাকে বক্স করবে, এই ফর্মুলাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দিয়েই কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দেবে। দেখো এই টোটাল এনার্জি, নেক্সট হচ্ছে টোটাল এনার্জি অফ গ্যাস, একেবারে সিম্পল। দেখো আচ্ছা, আমরা যেহেতু আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করছি, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টোটাল এনার্জি হচ্ছে ওদের কাইনেটিক এনার্জির যোগফল হবে, তাই না প্রত্যেকটার। তাহলে প্রত্যেকটার মাসকে আমি ছোটো হাতের এম ধরছি, একই গ্যাস মলিকিউল তো একই রকম একটা গ্যাসের, C1 স্কয়ার প্লাস হাফ এম C2 স্কয়ার প্লাস ডট ডট হাফ এম Cn স্কয়ার, তাই না বলো? এই হবে। তাহলে এখান থেকে হাফ এম কমন নাও, আর ক্যাপিটাল এন দিয়ে একটা গুণ ভাগ করে দাও। এইটাই আমি করতাম ওই প্রেশারের ওখানে লাস্টে, ওটা দেখাইনি, হোল বাই এন। তাহলে এইটাকে কি বলবো বলো, CRMS তার স্কোয়ার না? আর এটাকে কি বলবো বলো, এটাকে বলবো টোটাল মাস অফ গ্যাস, আর এটা CRMS তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি। এবারে দেখো এটাকে আমি আর কি কি চেঞ্জ করতে পারি, সমান সমান হাফ এম নট CRMS, একটু আগে পেয়েছিলাম প্রেশার সমান 1/3 রো CRMS তার স্কোয়ার। তাহলে CRMS মানে হচ্ছে 3p বাই রো, তাহলে 3p বাই রো। তাহলে এম নট বাই রো কী হবে বলো জয়িতা? ভি হবে না? এম নট বাই রো ভি হবে, তাহলে 3/2 PV, এইটা হচ্ছে টোটাল এনার্জি গ্যাসের আর একটা ফর্মুলা। আবার এখান থেকে দেখো গ্যাসের প্রেশারকে আমি এটা লিখতে পারি 2/3 E/V। তাহলে if V equal to 1, P equal to 2/3 into E, তাহলে এটা স্টেটমেন্ট একটু লিখবে, the pressure of a gas is 2/3 of energy of unit volume। এবার দেখো হিট গিভেন টু গ্যাস, ধরো এবার দেখো কোনো একটা গ্যাসকে আমি যদি হিট দিই, তাহলে তার টেম্পারেচার বাড়বে, এবং টেম্পারেচার যদি বাড়ে গ্যাস মলিকিউলগুলোর গতি বাড়বে। তাহলে আমি এইটাও ভাবতে পারি যে হিট যদি দেওয়া হয় তাহলে তাদের কাইনেটিক এনার্জি বাড়বে, আর কাইনেটিক এনার্জি মানেই তো টোটাল এনার্জি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আর কোনো এনার্জি ওদের নেই। দেয়ারফর আমি এইটা বলতে পারি কাইনেটিক এনার্জিটাই ক্যাপিটাল ই এর সমান, আমরা যেটা টোটাল এনার্জি নিচ্ছি এখানে। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, এটা আমি লিখতে পারি। তাহলে এই জায়গাটা থেকে দেখো ই সমান সমান আমি একটু আগে পেয়েছি 3/2 PV is proportional to T, therefore PV is proportional to T, or PV সমান সমান KT। এইটা আমার সে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, যেটা কাইনেটিক থিওরি থেকে পেলাম। এবার ফর 1 মোল গ্যাস K is equal to capital R, K equal to capital R হয়ে যাবে। therefore PV সমান সমান সেক্ষেত্রে 8টি হবে। এবার তুমি জাস্ট বসিয়ে দাও P এর জায়গাতে, P ওটা বোলজম্যান কনস্ট্যান্ট, এটা এমনি কনস্ট্যান্ট, এটা সিম্পল নট বোলজম্যান, এটা অন্য কিছু লেখো না তুমি, CT লেখো, ক্যাপিটাল CT লেখো, C কনস্ট্যান্ট লিখে রাখো, C কনস্ট্যান্ট, এটা বোলজম্যান কনস্ট্যান্ট নয়, C কনস্ট্যান্ট। তাহলে PV সমান সমান 8টি। এবার P কে তুমি লেখো 1/3 রো
CRMS তার স্কোয়ার ইন্টু ভি সমান 8টি। দেয়ারফর দেখো CRMS তার স্কোয়ার বা CRMS ইজ ইকাল টু 380 বাই রো ভি, এটা আসছে দেখো। তাই তো বলো? এবার এইটগুলোর সাথে তোমরা পরিচিত আগে থেকেই। এই রো ভিকে আমি লিখে দেবো কি বলো, গ্যাসের মাস। কিন্তু আমি এখানটাতে গ্যাসকে নিয়েছি কতটা, 1 মোল, তাহলে গ্যাসের হবে এটা মলিকিউলার মাস, তাহলে এটা ক্যাপিটাল এম। যেহেতু আমি 1 মোল নিয়েছি তাই, যদি 1 মোল না নিতাম তাহলে কি হতো দেখো, এটা কে লেখাই ভালো ছিল, কারণ কেটা প্রচলিত, মানে বোল্টজম্যান কনস্ট্যান্টটা নয়, এমনি যে কে বড় হাতের কে, তাহলে এইটা যদি কে হতো বা সি হতো, তাহলে এখানে কি আমি 1 মোলের মাস নিতাম না, এমনি মাস নিতাম, তাই তো বলো? তাহলে এইটাকে আমি এইভাবেও লিখতে পারি 3CT/m0, দেখো লেখা যায় কিনা। এটা হচ্ছে টোটাল মাস, আর এটা সেই কনস্ট্যান্টটা, আর এটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা মলিকিউলার মাস। তাহলে সি এর এই অনুপাত দুটো সমান, তুমি এইটাই মনে রাখবা, যেহেতু অনুপাত সমান কোনো অসুবিধা তখন নেই, এটা মুখস্থ রাখলে হবে। দুটোই বক্স করে দাও। 8টা লেখো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এম হচ্ছে মলিকিউলার মাস, আর এই সিটা লেখো কনস্ট্যান্ট, আর M0 হচ্ছে টোটাল মাস অফ গ্যাস। যেসব এখান থেকে আসছে, এটা বুঝলে তোমার এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। সাউন্ডের চ্যাপ্টারে ছিল সি সমান সমান গামা 8T/m √/, মনে আছে? ওখান থেকে ওই প্রশ্ন দিত অনুপাত বের করার। এখানে দু ক্ষেত্রে তোমাকে টেম্পারেচার দেবে, 2 রকম গ্যাস দেবে, দিয়ে তাদের CRMS এর অনুপাত বের করতে বলবে। তাহলে CRMS ইজ প্রপোর্শনাল টু √/T/m, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকি নাও, এই দিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দেবে। এদিকে লেখো স্পিড, আর এদিকে নাম্বার অফ মলিকিউলস। এইরকম একটা গ্রাফ পাওয়া যায়। এবং টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে গ্রাফটা একটুখানি পিকটা কমে যায় এবং ছড়িয়ে পড়ে গ্রাফটা, এটা একটু মাথায় রাখো। এটা T2 বললাম, এটা T1 বললাম, T2 ইজ গ্রেটার দ্যান T1। এটা মাথায় রাখার আমি কায়দা বলে দিচ্ছি যে কোনটা টেম্পারেচারটা বেশি হবে। গ্রাফটা কি রিপ্রেজেন্ট করছে একটুখানি দেখো। গ্রাফটা এই রিপ্রেজেন্ট করছে যে 0 থেকে আমি নিয়েছি স্পিড 0 বেগেরও কিছু মলিকিউল থাকবে। এই স্পিডযুক্ত মলিকিউল কতগুলো আছে, এই স্পিডযুক্ত মলিকিউল কতগুলো আছে সেইটাই গ্রাফ থেকে পাওয়া যাচ্ছে। তাহলে দেখো একটা নির্দিষ্ট বেগযুক্ত মলিকিউলের সংখ্যা সব থেকে বেশি, সেটাকে আমরা বলি CSM, সি মোস্ট প্রবাবল, সি মোস্ট প্রবাবল। তাহলে এই বেগের মান সব থেকে বেশি নয়, এই বেগযুক্ত মলিকিউলের সংখ্যা সব থেকে বেশি। এরপরে আসে হচ্ছে সি বার বা অ্যাভারেজ, আর তারপরে আসে CRMS। তাহলে CRMS যুক্ত অনুসংখ্যা CM বা সি বারের থেকে কম। এবারে দেখো তুমি এক্সপ্রেশন জানো যে CRMS ইকুয়াল টু হয় √380/m, একটু আগে আমরা পড়েছি। সি বার আর CM এই দুটো ওই এক্সপ্রেশন, ওরকম এক্সপ্রেশন আছে, একটু লিখতে হবে। সি বার লেখো 880/m পাই বা πm লেখো নিচে πm, আর এটা লেখো 280/m, সি মোস্ট প্রবাবল।
CM সমান সমান লেখো মোস্ট প্রবাবল স্পিড, মোস্ট প্রবাবল স্পিড। তাহলে এই হচ্ছে এদের অনুপাত তিনজনের, সি বার মধ্যেখানে CM সবথেকে কম। এই টেম্পারেচারের দিক থেকে কিভাবে মনে রাখবে এটা, দুটো গ্রাফ, টেম্পারেচার বাড়লে বেগ বাড়ছে, মোস্ট প্রবাবল দেখো মোস্ট প্রবাবলের বেগ আগে এটা ছিল, এই এর ক্ষেত্রে চলে আসছে এটা। আর এর নিচের ক্ষেত্রফল টোটাল নাম্বার অফ মলিকিউলসকে প্রকাশ করে। এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এইবারে আমাদের লাস্ট পার্ট বাকি এই চ্যাপ্টারের 8 নম্বর, ডিগ্রিজ অফ ফ্রিডম। সোজা কিন্তু ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো একে আমরা DOF দিয়ে প্রকাশ করলাম, DOF বা F, ছোটো হাতের F অর F। ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে বুঝি কোনো একটা গতিশীল কণার কোনো মুহূর্তের অবস্থান যে কটা বোঝাতে যে কটা মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগে। তাহলে মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট স্থানাঙ্ক টু স্পেসিফাই the position of a moving particle, এইটা একটা। আর একটা এর আর একটা ডেফিনেশন আছে, বিন্দুকে বোঝায়। আচ্ছা, এটা পার্টিকেল বলো, এটাকে সিস্টেম বলো, কারণ পার্টিকেল একটা বিন্দু হয় সব সময়। তাহলে বিন্দু মানে একটাই পয়েন্টকে বুঝবো সেটা নয়, এটা সিস্টেম। এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে দ্য মোডস বা দ্য নাম্বার অফ মোডস ইন হুইচ the total energy of a system is distributed, সেটাই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো কয়েকটা এক্সাম্পল খেয়াল করো। 1 নম্বর এক্সাম্পল, একটা ধরো কণা এই x অক্ষ বরাবর চলছে, এই কণাটা। তাহলে এটা কোনো একটা মুহূর্তে তার কোঅর্ডিনেট x1, আবার এই সময় তার কোঅর্ডিনেট কত x2। তাহলে এখানে y আর z কি লাগছে, আমার চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়াল টু 1। 2 নম্বর, কোনো একটা কণা এই তলের উপরে ঘোরাফেরা করছে, কখনো এখানে আছে কখনো এখানে আছে। তাহলে P1 পয়েন্টে আছে, P2 পয়েন্টে আছে, P2 হচ্ছে x2 y2, এটা x আর এটা y দিলাম, এটা z দিলাম, আর এটা হচ্ছে x1 y1। তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2। একইভাবে কোনো কণা যদি উড়ে বেড়ায় এদিকে ওদিকে, তাহলে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হবে, তাই তো। এবারে দেখো একটা ডায়াটমিক মলিকিউল আছে, তাহলে তার যে অ্যাটম দুটো, তার অ্যাটম দুটোর আলাদা আলাদা পজিশন আছে। এবং এদের মধ্যে একটা ফিক্সড বন্ড লেন্থ আছে, তাই না। তাহলে এই বন্ড লেন্থটা ফিক্সড। এখন এই যে x1 y1 z1 x2 z2 এটা কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম সাপেক্ষে, তাই না। তাই এর কোনো একটা মূল বিন্দু তো আছেই, এইটা ধরো মূল বিন্দুটা, এর সাপেক্ষে তো x1 y1 z1 x2 y2 z2, তাই না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই পুরো সিস্টেমটা এখন এখান থেকে আবার এখানে চলে গেল, তাহলে x1 y1 z1 চেঞ্জ হয়ে গেল। তাহলে এই মুহূর্তে কোনো মুহূর্তে আমি যদি ওর অবস্থান বোঝাতে চাই, তাহলে এই অ্যাটমটারও অবস্থান দরকার, এই অ্যাটমটারও 6টা কোঅর্ডিনেট দরকার, তাই না। কিন্তু দেখো এই ডিটা তো ফিক্সড, তাহলে আমি ডি সমান সমান এদের মধ্যে একটা সম্পর্ক তো লিখতে পারি। ডি মানে কি, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে তার মধ্যে থেকে ডি যেহেতু ফিক্সড আমি জানি, তাহলে কোনো একটা কোঅর্ডিনেট আমি ডি এর মাধ্যমে আর ওই 5খানার মাধ্যমে বের করতে পারি। মোট লাগছে 6টা, কিন্তু
ডি সমান সমান তো এই 6টা দিয়ে একটা ইকুয়েশন পাবো, √(x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - 1 পাবো তো ডি সমান সমান, এই যে ডি সমান সমান পাবো না, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস এরকম পাবো তো। তাহলে যে কোনো একটা কোঅর্ডিনেট ডি এর মাধ্যমে আর ওই 5টার মাধ্যমে বের করতে পারি। তাহলে আমি বলতে পারি এইটার কোনো মুহূর্তের অবস্থান ডেজিগনেট করতে বা স্পেসিফাই করতে আমার 5টা মিনিমাম কোঅর্ডিনেট লাগবে। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কী হবে? 5 হবে। একটা সাধারণ ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। এবং দেখো এই ক্ষেত্রে এই যে বন্ড লেন্থটা, এই যে দুটো অ্যাটম বা দুটো পার্টিকেলের ক্ষেত্রে সেই পার্টিকেলটা এদের বন্ড লেন্থকে ফিক্সড রেখে এদিক ওদিক যেতে হবে। তাই বলা হয় এই বন্ড লেন্থটা হচ্ছে বাধা, এক্ষেত্রে কনস্ট্রেইন্ট, বাধা। এক্ষেত্রে বাধা কি? ওয়াই আর জেড দুটো বাধা, এ ওয়াইও যেতে পারে না, জেডেও যেতে পারে, আটকানো ওকে। এক্ষেত্রে বাধা কি? জেডটা বাধা, জেড বাধা, এখানে এক্স আর ওয়াই চেঞ্জ করতে পারে। তাহলে এইরকম বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বাধাগুলোকে আমি যদি জানতে পারি আর সিস্টেমের নাম্বার অফ পার্টিকেলস যদি আমি জানি, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম একটা ফর্মুলা দিয়ে সহজে বের করা যায়, সেটা আমি বলে দিচ্ছি। তাই লেখো, এখানে ছোট্ট করে একটু লিখে রাখো, হিয়ার দ্য bond length is the constraint, T-R-A-I-N-T, constraint বা বাধা ব্র্যাকেটের থেকে। if a system consists of n particle বড় হাতের n particle and C is the number of constraints, then degrees of freedom DOF, F সমান সমান DOF মানে degrees of freedom F সমান সমান 3n - C। এটা হচ্ছে, এখানে লিখে রাখো at room temperature, রুম টেম্পারেচারে এইটা হবে। তাহলে দেখো এক এক করে যদি আমি এটাকে অ্যাপ্লাই করি, এক নম্বর মোনো অ্যাটমিক গ্যাস, মোনো অ্যাটমিক গ্যাস বা আইডিয়াল গ্যাস একই কথা, বা আইডিয়াল গ্যাস, মোনো অ্যাটমিক বা আইডিয়াল গ্যাস। তাহলে কী হবে বলো? ডিগ্রিজ অফ ফ্রিডম F = 3 × 1, একজনই তো, পার্টিকেল তো একটাই, সি কিছু নেই, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কী হবে? 3 হবে। দেখো ডায়াটমিকের ক্ষেত্রে খেয়াল করো, ডায়াটমিকের ক্ষেত্রে এই যে ডায়াটমিকের ক্ষেত্রে F = কী হবে? 3 × 2 - 1 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 5 হচ্ছে। এবং 5 আমরা ব্যাখ্যাও করেছি যে কেন 5 হচ্ছিল। 3 নম্বর দেখো ট্রায়াটমিক, ট্রায়াটমিক মানে দুটো ভাগ আছে, একটা লেখো নন লিনিয়ার যদি হয় এই এরকম হবে দেখতে, বাঁধা কটা? 3টে, তাহলে F = হবে 3 × 3 - 3, তাহলে 6 হবে। আর লিনিয়ার যদি হয় যেমন CO2, তারপরে আরও কি HCl তো হচ্ছে না, আর কে আছে? যাই হোক হবে কোনি, CO2 তো জানো তো নাকি, NO2 নাকি, NO2 তো লিনিয়ার নয়, নন লিনিয়ার, যাই হোক হবে করি। তাই এখানে F কী হবে বলো? 3 × 3 - 2, বাধা দুটো, তাহলে এটা হবে কত? 7, ঠিক আছে। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস আমরা এনার্জি দিয়েও বলতে পারতাম। আমি বলছিলাম না নাম্বার অফ মোডস ইন হুইচ টোটাল এনার্জি ইজ ডিস্ট্রিবিউটেড, তো এনার্জি দিয়ে কী করে বলা হয় খেয়াল করো, একটুখানি বুঝে নাও। আমি এখানে সাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই ডায়াটমিকটা এক্স অক্ষ বরাবর ছুটতে পারে, পুরো ওয়াই অক্ষ বরাবর ছুটতে পারে, জেড অক্ষ বরাবর ছুটতে পারে, তাহলে 3টে অক্ষ বরাবর কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে ট্রান্সলেটরি কাইনেটিক এনার্জি 3টে অক্ষ বরাবর।
এবার যেহেতু এটার একটা বন্ড লেন্থ আছে, এটার একটা রোটেটরি কাইনেটিক এনার্জি থাকতে পারে। কি করে দেখো, ওই যদি এই বরাবর ঘোরে, এই যে এই বরাবর দেখো, এই বরাবর একটা ওর রোটেশন হতে পারে, আবার এই অক্ষ বরাবরও তো একটা রোটেশন হতে পারে। পারে কি পারে না বলো? হতে পারে। তুমি বলতে পারো তাহলে এই অক্ষ বরাবরও তো একটা রোটেশন হতে পারে। এইবারে এই অক্ষ বরাবর যখন রোটেট করার চেষ্টা করবে, এই রোটেশনটা যেহেতু এটা বিন্দু পার্টিকেল, এই রোটেশনটা বোঝা যায় না, তাহলে এই রোটেশনটা পারমিসিবল বা অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, এই যে জাস্ট এই যে এইভাবে যদি ঘোরে তুমি বুঝতে পারবে না, কিন্তু জিনিসটা যদি এইভাবে ঘোরে সহজে বোঝা যাবে। অথবা যদি এই ছিল একটা এই ঘূর্ণন একটা এই ঘূর্ণন, এই দুটো ঘূর্ণন বোঝা যাবে, কিন্তু এই ঘূর্ণনটা বোঝা যাবে না ওপাশ থেকে। এভাবে ব্যাখ্যা করা হয়। তার মানে এখানে যে কাইনেটিক এনার্জিটা বা টোটাল এনার্জিটা, কাইনেটিক এনার্জি রোটেটরি 2 রকম, ট্রান্সলেটরি 3 রকম। তাহলে পাশে এরকম লিখে নিতে পারো, ট্রান্সলেটরি কাইনেটিক এনার্জি হচ্ছে 3 রকম, রোটেটরি কাইনেটিক এনার্জি বা কেটি আর কে আর লিখে রাখো, আমরা এইভাবে বলেছিলাম রোটেশন মোশনে, এটা হচ্ছে 2 রকম। এই তাই হচ্ছে তোমার 3 আর 2 5। ওটাকে তো এরকমই বলতে পারেন যে ট্রান্সলেটরি মোশনের জন্য ডিগ্রি অফ ফ্রিডম 3 আর রোটেশনাল মোশনের জন্য ডিগ্রি অফ ফ্রিডম 2, তাই টোটাল 5। ওইভাবে বলা যায় না, ওইভাবে ব্যাখ্যা করা হয় না কখনো। ওইভাবে ভাববা, ওই এক্ষেত্রে ওইভাবে ব্যাখ্যা করা যায়। এক্স অক্ষ এক 3 রকম চলতে পারে, আর এই 3 যদি এরকম প্রশ্ন দেয় তাহলে করো। একটা কথা এবার একটু লিখে রাখো, ইফ টেম্পারেচার ইজ রেইজড টু এ হাইয়ার টেম্পারেচার দেন, একটু লিখে রাখো এটা, ট্রাইঅ্যাটমিক অর পলিঅ্যাটমিক বা পলিঅ্যাটমিক ও অ্যান্ড ট্রাইঅ্যাটমিক, তাই লেখো, মানে ডায়াটমিকও হতে পারে। ডায়াটমিক অ্যান্ড পলিঅ্যাটমিক, ডাইটাও লেখো, মানে ডায়াটমিক তো ভাইব্রেশন হতে, ভাইব্রেশনটা তখন আসবে ইন পিকচার। তাহলে ডায়াটমিক অ্যান্ড পলিঅ্যাটমিক molecules will have vibrational kinetic energy and thus degrees of freedom is increased by 1. ভাইব্রেশনালটা আসছে বলে 1 বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কিছু নেই, চলে এসো এবারে। Thus ওই লেখো DOF increased by 1 is increased by 1। এবার লেখো ইকুইপার্টিশন থিওরেম অফ এনার্জি, 8 নম্বর। একটা জায়গায় সেই বলেছিল যে মানে ডায়াটমিকদের ক্ষেত্রে 1 তো বেড়ে যায় ডিগ্রি অফ ফ্রিডম, কিন্তু কন্ট্রিবিউট করে 2 তো, কেন? কিসে কে কন্ট্রিবিউট করে বলো? ডায়াটমিকে যখন সুইটেবল টেম্পারেচারে যখন মানে ইনক্রিজ করে দেবো, তখন তো ডিগ্রি অফ ফ্রিডমে সেটা ভাইব্রেশন। কে কন্ট্রিবিউট করে? ভাইব্রেশনাল আর রোটেশনাল আর কাইনেটিক ট্রান্সলেশন, 3 জন। ভাইব্রেশনের জন্য 1 বাড়ছে, কিন্তু যখন টোটাল ইয়ে করছি তখন আরো 1 যোগ চলছে, মানে 7 ধরছে তখন। একটা অঙ্ক ছিল, ওতে 7 ধরলে তবেই মিলছে। না, ওদিকে কিছু আছে কিনা, ওরকম কিছু তো না। ও, কতটা লেখা আছে দাঁড়াও বলে দিই একটু। এখানে লেখা আছে, an object which vibrates in one dimension has 2 additional degrees of freedom.
1 for the potential energy, 1 for the kinetic energy of vibration. তাহলে তুমি ওইটা ওই ভাইব্রেশনাল যে এটা আছে না এটা বললাম ওইখানে ইনক্রিজড বাই 1 লিখেছি তাই তো, মানে ইনক্রিজ বাই 1ই হয়, কিন্তু এই ডায়াটমিকদের ক্ষেত্রে বলছে যে মানে দুটো কন্ট্রিবিউট। ওই এখানে লেখা পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, যেহেতু ভাইব্রেশন হচ্ছে মানে সিম্পল হারমোনিক মোশন, তাতে একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি চলে আসছে আর একটা কাইনেটিক এনার্জি চলে আসছে, এই জন্য 2 বাড়ছে। আর আমাদের তো অত ডিটেইলস লাগবে, তাও লিখে রাখো, কথাটা লিখে রাখো, লেখো ইন ভাইব্রেশন মোড ফর এ ডায়াটমিক মলিকিউল, এইভাবে লেখো যে অ্যাজ SHM occurs, as SHM occurs, DOF increased by 2, ব্র্যাকেটে লেখো ডিউ টু PE and KE, পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির জন্য। আচ্ছা, ইকুইপার্টিশন থিওরেম অফ এনার্জি দেখো, বলছে থার্মাল ইকুইলিব্রিয়াম যদি থাকে আমার, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে ক্যাপিটাল T, কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে আছি, এনার্জি ডিস্ট্রিবিউটেড টু ইচ DOF, সেটাকে আমি ছোটো হাতের ই বললাম কারণ এক একটা DOF এর সাথে অ্যাসোসিয়েট এনার্জি হাফ KT, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট সমান R/NA সমান বোলজম্যান কনস্ট্যান্ট, লিখে রাখো। আচ্ছা, এবার আমাকে যদি বলে 1 মোল আমার কাছে গ্যাস আছে, 1 মোল আইডিয়াল গ্যাস, বললো 1 মোল আইডিয়াল গ্যাস অ্যাট ক্যাপিটাল T কেলভিন, তাহলে তার টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি বের করতে হবে। টোটাল এনার্জি কীভাবে বলো? ক্যাপিটাল E সমান করো তাহলে। আচ্ছা, আইডিয়াল গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3 মলিকিউল যে কোনো দিকে চলতে পারে, তাহলে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে হাফ KT, এই তো, তাহলে একটা মলিকিউলের সাথে 3 × হাফ KT, এক একটা মলিকিউলের 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে 3 × হাফ KT। আর কতগুলো মলিকিউল আছে 1 মোলে? অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো, বলো 1 মোল নিয়েছি, এখানে 3 মোল 4 মোল যা খুশি বলতে পারে তোমাকে, তাহলে সেভাবে আসবে জিনিসটা। তাহলে 3/2 KNA ইন্টু T, আর KNA মানে এই যে R, তাহলে 3/2 RT। তাহলে এখানেই যদি আমাকে স্মল n মোল বলতো আর ডিগ্রিজ অফ ফ্রিডমকে স্মল f বলতো, তাহলে ইন জেনারেল আমি কি লিখতে পারি? তাহলে দেখো ইন জেনারেল DOF সমান F ধরবো, মোল সমান N ধরবো, তাহলে টোটাল এনার্জি আমার হবে দেখো F ইন্টু হাফ KT, এক একটা মলিকিউল, n খানা মোল, তাহলে n ইন্টু NA নাম্বার অফ মলিকিউলস, তাহলে থাকবে NF/2 RT, এইটা হবে ক্যাপিটালি। আমার ফর্মুলাটা কি এসেছে একটু বলো? E সমান NF/2 RT, n মোলের জন্য। তাহলে ফর 1 মোল E সমান যে কোনো গ্যাসের ক্ষেত্রে F/2 RT, আইডিয়াল হলে F = 3 হবে। এবারে দেখো
তুমি দেখো এইটা দেখো মনে আছে কি না, ই সমান সমান টোটাল ইন্টারনাল এনার্জি, তাই না এখানে গ্যাসের। তাহলে আমি ধরো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমি ডিটি পরিমাণ টেম্পারেচার বাড়িয়েছি, ডি ক্যাপিটাল টি, তাহলে তাতে প্রয়োজনীয় আমার ইয়েটা কত, তাপ কত, ডিকিউ সমান সমান যদি স্থির আয়তনে করি তাহলে এনসিভিডিটি, স্থির আয়তনে, মনে পড়ছে এগুলো। তাহলে এখন ফ্লোট থেকে আমি কি পেতে পারি, দেখো ফ্লোট থেকে পেতে পারি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, যেহেতু স্থির আয়তনে কনস্ট্যান্ট ভলিউমে করেছি এটা কী হবে 0, তাহলে ডিকিউ আর ডিইউ সমান যে কোনো অবস্থায় তো ডিইউ ইকুয়াল টু সিভিডিটি। সিভিডিটি কেন, কনস্ট্যান্ট প্রেসারে করলে তো সিভিডিটি হবে, ডিইউ, হ্যাঁ ডিইউ সমান এনসিভিডিটি, ঠিক আছে, হ্যাঁ এনসিভিডিটি। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো ডিইউ সমান এনসিভিডিটি, সেটা একবারেও লেখা যেত, এই এনসিভিডিটি। তাহলে ডিইউ বাই ডিটি সমান এনসিভি। তাহলে এখান থেকে ইউ মানে তো ক্যাপিটালি, আমি এই চ্যাপ্টারে ক্যাপিটাল ইটাই ইউ, ইন্টারনাল এনার্জি টোটাল। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি সিভি সমান সমান 1/n ডিই বাই ডিটি। ফর্মুলাগুলোকে একটু মাথায় রাখো, যদি অন্য কোনো এক্সপ্রেশন দিয়ে দেয় তখন কিন্তু তুমি বের করতে পারবে, কিন্তু এটা আমার এখন কাজে লাগবে এই জায়গাটা থেকে। দেখো এবারে সিভি বের করব, সিভির জন্য আমার একবার ডেরিভেটিভ করতে হবে ডিই বাই ডিটি, 1/n ইন্টু একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 1/n করলে তো n কেটে যাবে, একবার টি এর ডেরিভেটিভ করলে f/2r, তাহলে সিভি সমান সমান f/2r, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, f/2r সিভি সমান সমান। তাহলে দেখো যদি আমি বলি মোনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস যদি বলি তাহলে 3/2r, ডায়াটমিক 5/2r হয়ে গেল। আচ্ছা এইবারে সিপি সমান কী হবে, সিভি প্লাস আর না, তাহলে f/2 প্লাস 1 ইন্টু আর। গামা সমান সমান সিপি বাই সিভি, তাহলে ভাগ করে দাও, f/2 প্লাস 1 হোল বাই f/2, তাহলে 1 প্লাস 2/f, এটা গামা, এই হয়ে গেল। গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f, ওটা দিয়ে তো সব কটা বের করতে হবে। কোনটা ডেরিভেটিভ মাথায় রাখা দরকার। কোনটা বলো, কোন জায়গাটা, এগুলো যে একটু দেখাচ্ছি থার্মোডাইনামিক্সে কাজে লাগতে পারে। সিভি মানে আসছে r বাই গামা মাইনাস 1, আর বাই গামা, 1 প্লাস 2/f, হ্যাঁ তাও করা যায়, মনে রাখো ওটা লাগবে না তো তাহলে, ওই জিনিস দেখালাম। কেটে দিলাম। আচ্ছা এইবারে লেখো সিপিসিভি গামা অফ এ মিক্সচার। একটা মিক্সচারের ক্ষেত্রে সিপিসিভি গামা কি করে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন আর ডেরিভেশন আমাদের দরকার নেই, জাস্ট মানগুলো মনে রাখো। সিপি সমান সমান লেখো, দু রকম গ্যাসকে ধরো মিশিয়েছি, তাহলে এন মোল প্রথমটার, তার কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে CP1, তাহলে N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 প্লাস N2। CV সমান N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2, আর গামা হবে CP বাই CV, ভাগ করে দেবে, করলে দেখো N1টা কেটে যাবে, নিচের যে হটটা আছে, তাহলে হবে N1 CP1 প্লাস N2 CP2 বা N1 CV1 প্লাস N2 CV2। এই এবার একটা কোশ্চেন এখান থেকে ঝটপট খেয়াল করো, বলছে 16 গ্রাম হিলিয়াম, তার সাথে মিক্সচার করছে 96 গ্রাম অক্সিজেন, বলছে এর গামাটা ক্যালকুলেশন করো, বা সিপিসিবি যে কোনোটা দিতে পারে। এই যে মোনো অ্যাটমিকে সিভি যদি মোনো অ্যাটমিক হয়, মোনো 5/2 3/2r, আর সিপি সমান 5/2r, এটা মোনো অ্যাটমিকের। আর সিভি হচ্ছে ডাই অ্যাটমিক যদি হয় 5/2r, আর সিপি হচ্ছে 7/2r। এই অ্যাপ্লাই করবো, এই সেটটা মুখস্থ রাখবে, তাতেই হবে, ঝটপট বসাবো, আনসার বেরিয়ে যাবে। এখান থেকে ওই সব ফর্মুলা বের করা যাবে, বুঝেছো। তাহলে গামা সমান সমান এই যে N1 হচ্ছে তোমার 4, CP1
হ্যাঁ মোনো অ্যাটমিক 5/2, আর এটা 3, এটা CP2 7/2, আর এটা 4 3/2, এটা 3 5/2, তাহলে 20 প্লাস 21 বাই 3 4 12 প্লাস 15, তাহলে 41/27 হয়ে গেল। না তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস এখানে কমপ্লিট হলো আমাদের। এই 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 এর উপরে প্রশ্ন করে এর বাইরে কিছু দেবেন আশা করা যায়।